দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। ধর্ষণ, হত্যা, হামলায় ফের অস্থির হয়ে উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ভায়োলেন্স চাইলে আমরা বেশি পারি, সেটা দেখিয়েছি জুলাইতে। এমন পরিস্থিতিতে কেন ভায়োলেন্স প্রসঙ্গ এলো বা ভায়োলেন্স কারা চায় সেসব বিষয়ে প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নানা আলোচনা এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমি প্রথমে প্রিন্স ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা তো 24-এ বড় একটি পরিবর্তন ঘটলো সুন্দরের প্রত্যাশায়। এর মধ্যে ভায়োলেন্স প্রসঙ্গ আবার আলোচনায় আসছে বা আমরাও দেখছি বিভিন্ন অস্থিরতা যেন কাটছেই না। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে গভীর রাতে সংবাদ সম্মেলন ডাকতে হয়েছে। এখনও সেই পরিস্থিতি। তাহলে শান্তি ফিরবে কবে? না, আপনাকে ধন্যবাদ এবং বিশিষ্ট আলোচক আমাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। না, আপনি যেটা এক কথায় যদি এটা বলতে চান যে শান্তি ফিরবে কবে, এটা দ্রুত শান্তি বলতে আমরা যেটা সব মিলে একটা খুবই শান্তির রাজত্ব চাই, সেটা দ্রুত আশা করার কোনো কারণ নাই। সেটা আমি বললাম যে কী বলবো, যে একটা মডেল বিবেচনা করে, কারণ যেহেতু দুনিয়ার অন্য জায়গাও এরকমই আমরা দেখছি যে এটা নাই এবং এটা খুব কঠিন কাজও। যদি আমি নাই বললাম, একটু ভুল বোঝাবুঝিভাবে বলি, সেটা একটা নির্ভর করে অ্যাকচুয়ালি আমরা কত উন্নততর সমাজ করছি এবং উন্নততর সংস্কৃতির সমাজ করছি, এটা মনে রাখতে হবে। উন্নততর সংস্কৃতির সমাজটাই অন্যতম ব্যাপারটা, সেইটা অনেক দূরের ব্যাপার। কিন্তু যেটা আমি ধারণা করি, আপনি যে আকাঙ্ক্ষা থেকে বলছেন বা আমাদের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, কারণ আমরা যে সংকটের মধ্যে ছিলাম তার থেকে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে আসলাম, তো আমাদের তো খুবই স্বাভাবিক একটা আকাঙ্ক্ষা ছিল যে অন্তত পক্ষে এই জটিলতাগুলো এত থাকবে না। ন্যূনতম, আমি এই শব্দটা আবার রিপিট করি, ন্যূনতম আইনের শাসনের ধারায় যাব। তাহলে ন্যূনতম কাজ করতে হবে। যদি ধরুন আইন, সেটা নিয়েও নানা কথা, কার স্বার্থ রক্ষাকারী না কারী, আমি সেদিকেও গেলাম না। তা সেইটা করতে যদি আমরা ওই পথে করতে পারি, তাহলে এদিকে গণতন্ত্র, ভোটের গণতন্ত্র, জনগণের গণতন্ত্র এবং আইনের শাসন থাকলে আমরা অন্য কাজগুলোও করতে পারবো। আর যেটা দেখব সমাজে যেখানে অনেক পিছিয়ে আছে, সেটাকে উত্তরণের জন্য সরকার একটা বিশেষ ভূমিকা নেবে, আমরাও ভূমিকা নেব। এইটা করতে পারলে হয়তো তাহলে কিছুটা স্বস্তির জায়গায় যেতে পারতাম। আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, তখন কিন্তু একটি শব্দ নানা মহল থেকে উচ্চারিত হচ্ছিল যে গণতান্ত্রিক সরকার এলে, নির্বাচিত সরকার এলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তো আপনার কি মনে হয় যদি তুলনা করি? আচ্ছা, আমি আসি আবার ওই আগের ধারাবাহিকতার কথায় ওইটাই চলে আসবে। তাহলে বললাম যে সেই আকাঙ্ক্ষাটা আমাদের কাছে ছিল। কিন্তু আপনি যদি খেয়াল করেন, দেখেন যে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচার অবসানের পরে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলাম, সেইখানে আমরা নতুন অনেক ঘটনার মধ্যে দেখলাম। শুধুমাত্র আপনি দক্ষিণপন্থী উগ্র শক্তির আবির্ভাবটা দেখেছেন, নট দ্যাট। এইখানে দেখা গেল যে এইটাকে একটা মব সন্ত্রাস বড় ঘটনায় চলে আসলো এবং সমাজের অনেক নগ্নতার বহিঃপ্রকাশ ঘটলো। তাহলে সেই জায়গাটাতে সেইখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে নাই, এটা সবাই এটা জানি আমরা। কিন্তু তখন আকাঙ্ক্ষা ছিল যে কথাটা বললেন, যে অন্তত পক্ষে গণতন্ত্রের পথে হাঁটার জায়গাটা আসতে পারলে, ভোটের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসলে আমরা হয়তো এই জায়গায় যেতে পারবো। কিন্তু এইটা আমি হয়তো বলছি, একদিনে তো হবে না, একটু সময় লাগবে। কিন্তু এই সরকার 100 দিন হয়ে গেল। আমি সহজে দেখি, দেখেন ঘটল কি। এক নম্বর হচ্ছে, এখনও আইন শৃঙ্খলা বাহিনী এবং পরিস্থিতির তারা যথাযথ করতে পারেনি। আমি বলেছি সময় হয়নি, শেষ হয়ে যায়নি, সেটা ঠিক, কিন্তু সেইটা হয়নি। 2 হচ্ছে মব সন্ত্রাস, এটাকে কিন্তু গভীরভাবে মানে কঠোরভাবে দমনের জায়গাটা কিন্তু এখনও পাইনি। 3 হচ্ছে এই যে নারী শিশুদের প্রতি যে সহিংসতা, এটা কিন্তু নানা ধরনের প্রচার প্রচারণার মাধ্যমেই তাদের যেন একটা ভোগের বস্তু, সেটা যেন একটা সাধারণ মানুষের মতো মর্যাদা সম্পন্ন না। এই প্রচার প্রপাগান্ডা, মানে এই যে অপসংস্কৃতির ধারা, সেটাকে মুক্ত করার জন্য আমরা কিন্তু ভূমিকা রাখতে পারিনি। এইটা না পারার কারণেই আমি দেখি যে এখনও পর্যন্ত সংকট উত্তরণ ঘটতে পারেনি। এবং আপনি টাইটেলের শুরুতে যে কথা বললেন
এই যে মবের কথা, মব ভায়োলেন্সের কথা আসছে, এটা কারা চায়? ভেরি সিম্পল, যারা আইনের শাসন চায় না তারাই এটা চাইতে পারে, এর বাইরে কেউ এটা চাইতেই পারে না। এবং এটা চাইলে ওই যে আপনি গণতন্ত্রের পথে হাঁটা বা শান্তির কথা বলা, এইটা কিন্তু দিল্লি আরও দুরস্তের মতো হবে। তবে আমি প্রত্যাশা করব এক একটা ঘটনায় যেমন একটা সংকট সামনে দিকে একটা অপরচুনিটিও আসে। দেখেন এই যে হামেদ, আজকে তো 512 জনের উপরে 500 জন কাগজে plus কলমে 512, হ্যাঁ। প্লাস মৃত্যুর খবর, কিন্তু এই আপনার কাছে রমিসা যেই হত্যাকাণ্ডের এবং যে নৃশংসতা, তারপরে যেভাবে সারা দেশ এবং এটা জেগে উঠেছে, সরকারের মনে হলো এইটাই যেন একটু বেশি কানে পানি গেছে, টনক নড়েছে। তো ভালো, ঠিক আছে, তাহলে এইটাকে ধরে এইটার রেমেডিটা সামগ্রিকতার জায়গাটা যদি আমরা নিয়ে আসতে পারি, আপনি অন্যটা বাদ দেন, আপনি এই কাউন্টকে ধরে, যেমন আমি গতকাল এই অঞ্চলে ছিলাম, আমাদের পার্টির প্রোগ্রামে ছিলাম, তার আগেও কথা বলেছি, তাতে যে কথাটা আমরা বলার চেষ্টা করেছি যে আপনি যদি এটা রেমেডি চান এবং শান্তির বার্তা কিছুটা দিয়ে মানুষের কাছে, আমি কিছুটা শব্দ বুঝে উচ্চারণ করছি, ধারাটা করতে চান, তাহলে এটা ঘোষণা দেন সারা বাংলাদেশের শিশু এবং নারী নিরাপদ হবে। তার মানে অন্য মানুষও নিরাপদ বটেই। এইটা করেন, এক ঘোষণা দেন, দিয়ে বলেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী সৈন্যরা এর যদি ব্যত্যয় ঘটে সবাইকে দায় বহন করতে হবে। আরেকটা কাজ করেন, এইখানে সংশ্লিষ্ট অন্যান্য সব মহল, এটা সামাজিক, আমি বলছি সামাজিক জাগরণ তৈরি করেন, যাতে করে এই ধরনের ঘটনা যারা ঘটে তাদেরকে চিহ্নিত করতে পারে, কিন্তু আইন তারা নিজের হাতে তুলে নেবে না। এইটা প্রশাসনকে সহায়তা করবে, প্রশাসন নির্মোহভাবে ভূমিকা পালন করবে। আর রমিসার হত্যাকাণ্ডর মানে কি বলে, জের বিচার শুধু না, ঘোষণা দেন এ পর্যন্ত এ ধরনের নারী শিশু যত ঘটনা ঘটেছে একটা জরুরি অবস্থা ঘোষণা করলাম, রেল অ্যালার্ট জারি করলাম, আগামী 1 মাসের মধ্যে এগুলোর বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ অন্ততপক্ষে গ্রহণ করব। তার মানে আপনি যদি একটা ঘটনার পরে এই ধরনের সম্মিলিত প্রয়াস নিতে পারেন এবং সরকার যদি শো করতে পারে যে আমি জিরো টলারেন্সে এগিয়ে যাব এবং সকলের সম্মিলিত সহায়তায়, তাহলেই কেবলমাত্র আমি মনে করি ওই যে গণতন্ত্রের পথে হাঁটা এবং শান্তির পথে হাঁটার কিছুটা রেখা হয়তো আমরা দেখতে পাবো। জি, ধন্যবাদ আপনাকে নাবিদ নওরোজ শাহ। আজকে ইন্ট্রোতেও আপনাদের মুখপাত্রের যে বক্তব্য বলছিলাম, আমি এই বক্তব্যটার একটি অংশে বিশেষভাবে জোর দিতে চাই। তিনি যে বলেছেন যে 24-এ আমরা দেখিয়েছি, 24-এ আমরা দেখিয়েছি বলতে কি ভায়োলেন্স, মানে এইটি তো হয়েছে হলো আপনাদের এক নেতার উপর হামলার পরে তিনি এই কথা বলেছেন, অর্থাৎ এনসিপির পক্ষ থেকে তিনি বলেছেন। কিন্তু 24-এ যা কিছু ঘটেছে, এটি ভায়োলেন্স বলেন, এটি প্রতিবাদ বলেন, যা ঘটেছে সেটি তো শুধু আপনারা নয়, সেখানে বিএনপি ছিল, জামাত ছিল, বাম ছিল, ডান ছিল, সবাই ছিল। তাহলে এই শুধুমাত্র আপনারাই ভায়োলেন্স করবার জন্য সক্ষম, অন্যরা অক্ষম, বা ভায়োলেন্সের যে ভয় দেখানো আমরা বলি, এটি কেন? জি, এখানে তো আসলে ভয় দেখানো হয়নি, বরং আপনি যে শুরুতে ইন্ট্রোটা যেভাবে দিয়েছেন ওটা একটু মিসলিডিং ছিল আর কি। আমার মনে হয় যে দেশের অস্থিরতার মধ্যে আসিফ মাহমুদ এই কথাটা বলেছেন। এখন চলছে, দুইটা কিন্তু প্রাসঙ্গিক না। আসিফ মাহমুদ বলেছেন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির ঘটনাটা হামলার পরে, এটাও অস্থিরতার অংশ, হামলার পরে, হ্যাঁ সেটাই বলছি। তো এখন কনটেক্সটটা কিন্তু সেম। এখন ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, তো আপনাকে তো তার সেটার প্রতিবাদ করতে হবে, অথবা আপনাকে যদি প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করেছেন, এখনো কিন্তু মারামারিটা শুরু হয়নি, বা আপনি যেটা বললেন প্রতি আক্রমণটা হয়নি, কিন্তু এটা তো সবসময় চিরজীবন এভাবে থাকবে না। মারামারি, আপনারা যখন ছোটবেলায় আপনি একজনকে মারলে পাল্টা কিন্তু সে আপনাকে মারতে আসতো, হয়তো প্রথমে বিচার দিত একদিন, বিচার যখন পেতো না তারপরে কিন্তু সে ঠিকই দুর্বল বাচ্চাটাও আবার মারতো, এরকম থাকে না স্কুলের মধ্যে। তো ঘটনাটা ওটার সাথে আপনি মানে তুলনা করতে পারেন আর কি। তো ওটাই উনি বুঝিয়েছেন, এখানে কনটেক্সট না বুঝে আমরা যদি আবার 24-কে এখানে প্রশ্নবিদ্ধ করি, তো এটা তো খুবই মানে একটা আওয়ামী বয়ানের আবার কথা হয়ে যাচ্ছে যে 24-এ ভায়োলেন্স হয়েছিল। অবশ্যই 24-এ ভায়োলেন্স হয়েছিল, কিন্তু কিভাবে হয়েছিল? আপনাকে যখন প্রতিবাদ করছিল ছাত্র এবং জনতারাও সেখানে যোগ দিয়েছিল, সেটা তো প্রথমে শান্তিপূর্ণ আন্দোলনই ছিল, তারপরে সেখানে অ্যাটাক হলো, আস্তে আস্তে জিনিসটার ব্যাপ্তিটা বাড়লো। তা আপনাকে যখন নিরস্ত্র জনগণের উপর আপনি অস্ত্র নিয়ে হামলা করবেন, জনগণ তো বসে থাকবে না, আপনি ইট মারলে পাটকেল খেতে হবে না এক পর্যায়ে গিয়ে। উনি এটাই বুঝিয়েছেন। হামলাটি জনগণের সঙ্গে ছিল নাকি দুটি রাজনৈতিক দলের ছিল? কোনটার কথা বলছেন? এই কালকের ঝিনাইদহের তো উনি কি বলেছেন যে জনগণকে হামলা করবেন? না, আপনি বললেন যে জনগণ বসে থাকবে না, জনগণ মানে আমি 24-এর কথা বলেছি যে 24-এ জনগণ বসে থাকবে না, সেই কারণে আমি আবার প্রশ্নটি আবার করছি। আমি বলি, আপনি বলেছেন যে এনসিপির কথা, রাইট? এনসিপির কথা, এনসিপি কি জনগণের বাইরে নাকি? যা বলেন এনসিপি কি জনগণের বাইরে? আচ্ছা, আমরা জনগণের থেকে সুপিরিয়র না ইনফেরিয়র মধ্যেই পড়ছি। তো উনি সেটা একটা ন্যায় বিচারের কথা বলেছেন যে আপনি 24-এ যেটা হয়েছে, যে 24-এ নিরস্ত্র জনগণের উপর যখন রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী আক্রমণ করলো, জনগণ কিন্তু এক পর্যায়ে গিয়ে সেটা প্রত্যুত্তর দিয়েছে। প্রথম কয়েকদিন তো মার খেয়েছে, শত শত লাশ পড়েছে না, কিন্তু সেই সেম
আঙ্গিকই উনি এই কথাটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এটা ওনার সেকেন্ড ঘটনা, ওনার উপর ডিম মারা হলো। ডিম মারা একটা ঠিক আছে, এটা প্রতিবাদের বহিঃপ্রকাশ, কিন্তু শুধু তো ডিম মেরে ক্ষান্ত থাকে নাই, অ্যাটাক করা হয়েছে এবং পরিকল্পিত অ্যাটাক, এবং এরপরে তো বিভিন্ন স্ক্রিনশটও বের হয়েছে, স্ট্যাটাসও বের হয়েছে, চলো আমরা পাটোয়ারিকে মারতে চাই, এই ধরনের টাইপের। তার মধ্যে পরিকল্পিত একটা আক্রমণ ছিল। তো পরিকল্পিত আক্রমণ তো বারবার হতেই থাকবে। আর তারপরে কি করলেন তারা, তারপর থানায় গেলেন। থানায় যাওয়ার পর কি বললো যে সার্ভার ডাউন, মামলা নেওয়া যাবে না, সেটা করে কিন্তু তারা তারপরে 4 ঘন্টা থানার সামনে বসেছিলেন, পরে রাতে গিয়ে মামলা নিয়েছেন। তো আপনি চিন্তা করেন, এত আলোচিত ঘটনা, সেটা নাকি সার্ভার ডাউনের জন্য মামলা না যাচ্ছে না। এইগুলো তো আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি। এবং এই যে আসিফ মাহমুদরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে মার খেতেন, তারা যখন শাহবাগ থানায় যেতেন মামলা নিতে, তখনও মামলা নেওয়া হতো না। ওই একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু আমরা আবার এই সরকারের আমলে এসে দেখতে পাচ্ছি। সো ওই রেটরিকেই তিনি বলেছেন যে এরকম করে বারবার নিরস্ত্র জনগণের উপর, এবং জনগণের মধ্যে এনসিপিও পড়ে, যদি হামলা করা হয় রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী না হোক, কিন্তু এখন তো তারা রাষ্ট্রের সরকারের মদতপুষ্ট ছাত্র সংগঠন, ছাত্রদলের লোকজন, তাই না? বিএনপি হলো তো একই কথাই। তো তারা যদি হামলা করে, সেটার প্রতি আক্রমণ তো একসময় আসবেই, সেটাকে তিনি বলেছেন। এটাকে আসলে অন্যভাবে সেটার জন্য মানে 24 টানা দরকার ছিল না। 24 বাংলাদেশের প্রতিটা কথাই আগামী 10 বছর 15 বছর 50 বছর বলেন 24 আসবে, 71 আসে না, এখনো তো আসে। তো যেখানে উদাহরণ দেওয়ার মতো সেখানে তো উদাহরণ দিলে কোনো অসুবিধা নেই। 24 আমাদের 71 আমাদের করে করে আওয়ামী লীগ গিয়েছে, 24 না আমাদের কেউ বলে না 24 সবার 71 সবার আমরা দেখিয়েছি, 24 সবার আমরা। হ্যাঁ, তো 24 তারা কি জনগণের মধ্যে ছিলেন না? আসিফ কি 24 এর জনগণের মধ্যে ছিলেন না? কালকে আমরাই সবসময় বলি, বরং আসিফরাই সবসময় বলে যে 24 সবার। ঠিক আছে, অন্যান্য দল বা বিএনপি ফ্রেমিং করে বলে যে 24 নাকি এনসিপি। তাহলে আপনাকেই প্রশ্নটি করা উচিত হয়নি, কারণ আসিফ মাহমুদ সজীব ভাই আপনাদের এনসিপির না, জনগণের হয়ে কালকে বক্তব্যটি দিয়েছেন। আমি বলছি যে এনসিপি ও জনগণের। আচ্ছা, এটা খুবই একটা জিনিসটা শুধু পেঁচানোর কোনো প্রয়োজন মনে করছি না। ঠিক আছে, একটু মানে ক্লিয়ার হওয়া দরকার ছিল, কারণ তিনি তো দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য, আপনি একটি কথা বলেছেন আওয়ামী বয়ান, এই যে ধরেন আওয়ামী লীগের লোকজনও যদি এই ধরনের যে বয়ানগুলো দিচ্ছে, সেগুলো করে দেওয়ার সুযোগটা দেওয়া দায়িত্বশীল জায়গা থেকে মানে কতটুকু সচেতন থাকা, মানে আপনি যেটা বললেন যে ভায়োলেন্সের কথা কিন্তু আমি আপনার প্রশ্নতেই আনিনি, আমি বলেছি যেটাই ঘটেছে প্রশ্নতে বলেন, আসিফ মাহমুদের কনভারসেশন নিয়ে বলেন না, বা ওনার কমেন্ট নিয়ে তো প্রশ্ন করলেন, কমেন্ট করে আপনি প্রশ্নটি যাই হোক আনসার পেয়েছি। আমি আরেকটি প্রশ্নে চলে যেতে চাই, সেটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য রাজনৈতিক শালীনতা ও শৃঙ্খলার ঘাটতি রয়েছে, তার এই বক্তব্যের সঙ্গে আপনি একমত কিনা? সেটা দুইভাবে আমরা, এটা তো ব্যক্তি বিশেষের বিষয় এবং খুবই আপেক্ষিক বিষয়, এবং আমার সিম্পল কথা হচ্ছে আপনাকে কথার উত্তর সবসময় কথায় দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি শহীদউদ্দিন চৌধুরী এনিকে ডিম মেরেছেন, বা ঝিনাইদহকে কাউকে ডিম মেরেছেন, বা তিনি কাউকে ইট পাটকেল মেরেছেন, কাউকে হাতাহাতি করেছেন? তিনি যেমনই কথা বলো, আমাদের অনেকেরই সেটা পছন্দ হয় না, এটা আমরা একমত, অনেকেরই পছন্দ, দেশের অনেকেরই পছন্দ হবে না, কিন্তু আপনাকে সেটা কথায় উত্তর দিতে হবে। আইদার আপনি কথায় উত্তর দিবেন, না হলে আপনি তাকে ইগনোর করবেন। আপনি যখনই তাকে মারবেন, সেটা তো আপনি ফৌজদারি অপরাধ করে ফেললেন, এটা তো কোনোভাবেই মেনে নেওয়ার কোনো বিষয় না। এবং তার এমন কথায় যদি একদম মানহানি পর্যায়ে চলে যায়, যদি আইনের মানহানির যে সংজ্ঞা আছে সেটা ভাঙে, আপনি মানহানির মামলা করেন, কোনো অসুবিধা নেই, আইন সেটার বিচার করুক, কিন্তু কোনোভাবেই আপনি কাউকে হামলা করতে পারবেন না, তুলে নেওয়া, হামলা করা। জি, ধন্যবাদ আপনাকে রুহিন হোসেন প্রিন্স। নাবিদ নওরোজ শাহ দুটি বিষয় স্পষ্ট বলেছেন, একটি হচ্ছে আইন হাতে তুলে নেওয়া, যে হামলার ব্যাপারটি এটি, আর একটি বিষয় যে মামলা না নেওয়া সার্ভার ডাউনের অজুহাতে, যেটি আওয়ামী লীগের সময়ও ঘটেছে তিনি বললেন। আপনি কিভাবে দেখছেন ঘটনা? না, আমি একটু সামগ্রিকতায় কথা বলি। দেখেন, একটা বিষয় হচ্ছে যে একটা জেনারেল কথা যে ইট মারলে পাটকেলটি খেতে হয়। এখন আমরা কি রাজনীতি এবং যেখানে নিয়ে যেতে চাই, আমি আপনার কথাকেই কোট করে বলি যে মানুষ শান্তি চেয়েছে, নির্বাচনের পরে আকাঙ্ক্ষা করেছে, তা আমি ওই ধারায় যাব নাকি ওই রকম একটা ধারা অব্যাহত রাখবো? এটা মনে রাখতে হবে, এটা রাজনীতি। আমরা রাষ্ট্র, সমাজ, সভ্যতাকে এগিয়ে নিতে চাই, এবং সবটা হচ্ছে মানুষের কল্যাণে, এবং এইখানে শব্দটা মানুষের সাথে মানুষ এবং প্রকৃতির কল্যাণে। যেমন আমরা আমাদের দিক থেকে বলি, যখন মুক্তির কথা বলি, মানুষের সাথে প্রকৃতির মুক্তির কথাও কিন্তু বলি। তার মানে আমাদের লক্ষ্যটা কিন্তু ওই জেনারেল পজিশন না, একটা সুদূর প্রসারিক বিষয়। তাহলে এখন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল তার যার যার মতাদর্শ থাকবে, কিন্তু লক্ষ্য তো ওইটা থাকা উচিত। এখন সেই লক্ষ্য অর্জনের জন্য এক এক দল হয়তো এক একটা পথ বেছে নেয়, কিন্তু আমাকে যদি বলেন এটা আমাদের কতগুলো যে গভীরভাবে ভাবতে হবে। ধরুন, এটা প্রাসঙ্গিক কিনা জানি না, বোঝার জন্য বলি, আপনি পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে যারা এখন ক্ষমতায় আসলে উগ্রশক্তি, ওইখানে যখন নেতারা যেসব কথা বলে আমাদের কি ভালো লাগে? নিশ্চয়ই না। তাইলে ওই কথা যদি আমি বলি, তাহলে এইটাও তো আপনার বুঝতে হবে যে এটা ঠিক না। তাহলে একটা সভ্যতা, ভব্যতা সবারই থাকা দরকার,
এটা আমার জেনারেল পজিশন বললাম। হ্যাঁ, বলতেই পারি, আমার তো স্বাধীনতা আছে সব। সেইটা না থাকলে হয় কি, সংকটটা গভীর হয়, ওই জায়গায় যাওয়া যায় না। এটি হচ্ছে জেনারেল পজিশন। অবশ্যই কোনো ঘটনায় সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। কেউ যদি অপরাধ করে থাকে আইনে যেতে হবে। কারোর প্রতি কেউ যদি মবের পক্ষেও থাকে তার উপরে মব করা যাবে না। আমাদের স্ট্যান্ড পরিষ্কার, ক্লিয়ার। থানা আছে কি জন্যে? সে তো জনগণকে রেমেডি দেওয়ার জন্য, মামলা নেওয়ার আইনি যা প্রক্রিয়া সেইটা করবে। কোনো অজুহাতে না নেওয়াটা এটা গ্রহণযোগ্য না। এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ এই ধারাবাহিকতা, যেটা আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠার যে প্রবণতাগুলো দেখি, এটা যেই করুক, আপনি যতই ভালো লোক হন, আপনি এটা করলে অটোমেটিক্যালি আপনি কিন্তু ওইখানে চলে যাবেন, সেইটা গ্রহণযোগ্য না। এইটা একটা ঠিক। কিন্তু আমি এটা মন্তব্য করতে চাইছিলাম না, যেহেতু আপনি আলোচনাটা তুললেন, এই জন্য বলি। আমি পজিটিভ জায়গা থেকে কথা বলি। সেটা হচ্ছে কি, দেখেন, ওই যে একজনের কথা বললেন, তার মন্তব্য হয়তো একটা ঘটনার প্রেক্ষিতে বলেছে, কিন্তু মনে রাখা দরকার, এখন তো সে তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে, একসময় উপদেষ্টা ছিল। উপদেষ্টা থাকা অবস্থায় কিন্তু অন ইয়ারে বলবো না, ভুল বললাম, যে একটা সাক্ষাৎকারে টেলিভিশনের মাধ্যমে ওই দায়িত্বে থাকা অবস্থায় কি দিয়েছিল খবর নেন। যদি গণঅভ্যুত্থান না হতো, নিজের আর্মস প্রস্তুতি, অনেক কথাবার্তা ছিল না। মানে আপনি ঘটনাগুলো তো পরম্পরা বিবেচনা করতে হবে। তাহলে এই ঘটনা, পরম্পরা এবং অন্যান্য ঘটনার পরে যখন আমরা একটা গণতান্ত্রিক পজিশনের দিকে যাচ্ছি, তখন যখন ওই ধরনের ভায়োলেন্স কথা আসে, তখন কিন্তু মানুষ তো নানাভাবে ইন্টারপ্রেট করবেই। তাহলে যেটা হচ্ছে, আমাদের যে পথে যাত্রা করতে চাই সেটাকেই সংকটপূর্ণ করে তোলে। এবার দুইটা ছোট কথা বলি, এটা হচ্ছে জেনারেল বলে। এবার দেখেন, অন্য যে কোনো সময়ের তুলনায় আমাদের মধ্যে, মানুষের মধ্যে সব মিলায় অস্থিরতা বেশি, একটা দিক দেখবেন। আরেকটা হচ্ছে ভূ রাজনৈতিক কারণে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি, তারা আমাদের এই রাষ্ট্র, আমাদের উপরে তাদের নজরদারি এমন, এইখানে কিন্তু একটা নর্মাল পরিবেশ তারা হতে দেবে না, একটা হজবরলা বাঁধিয়ে রাখবে। তাহলে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সুবিধা হবে। তাহলে এই বিবেচনায় আমাদেরকে গণতান্ত্রিক ধারা অনুসরণ না করে যদি চলি, তাহলে বড় ভয়াবহ সংকটে পড়তে পারি, এটা মনে রাখতে হবে। আমি প্রসঙ্গক্রমে বলি, হয়তো এটাকে এখন অত গুরুত্ব দেবেন না, কারণ আমরা তো সেই এখন নতুন নতুন জেনারেশন, তার একটা নিউ টাইপ অফ আইডিয়া, নানা ধরনের ঘটনা দেখছি। কিন্তু দেখেন, 90-এর গণঅভ্যুত্থানের পরে, এইটা একটু জানার জন্য বলি, কথাটা আমি বারবার একটু মনে করার জন্য বলি, এটা ওল্ড মডেল ভাবতে পারেন। সেই 90 সাল আর আজকে 36 বছর আগে, সেইটা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়েই তো একটা গণঅভ্যুত্থান করেছিলাম আমরা সবাই মিলে। কিন্তু খালি একটু মনে করাই দিই, আমি অনেক কথাই যাচ্ছি না। আমাদের যে আচরণবিধি ছিল, তাতে অনেক কাজের মধ্যে শেষ পয়েন্ট কী ছিল জানেন? শেষ পয়েন্ট ছিল যে আমাদের মধ্যে কোনো সংকট হলে পরস্পর আলোচনা করে মীমাংসা করব। তাহলে এই সহনশীলতার জায়গায় কিন্তু ছিল দীর্ঘ 9 বছরের যে স্বৈরাচার বিরোধী রক্তক্ষয়ী সংগ্রাম, সেটাও ছিল। সেই দিকে না হলেও বিভিন্ন সময় ঘটেছিল। এর বাইরে তো ছিলই। আমি অন্য জায়গায় গেলাম না, যেমন মুক্তিযুদ্ধের চেতনা পুনর্প্রতিষ্ঠা করা, দলীয়ভাবে ব্যবহার না করা, সাম্প্রদায়িক অপশক্তি একটা ভয়ঙ্কর শক্তি, অপশক্তি। সুতরাং সেইটা আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, কেউ করলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। মোকাবেলা মিনস, আমি রাজনৈতিক মোকাবেলা মিন করছি, নট ভায়োলেন্টিং জায়গাটা। তা আমি বলছি, আপনি যদি এই ধারাবাহিকতার মধ্যে না আসেন, তাহলে এইবার 24-এ তার অন্যতম অনন্যতা কি? আমাকে যদি বলেন, অন্যতম অনন্যতা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত রাজপথে নেমেছিল কর্তৃত্ববাদী স্বৈরাচারের অবসানের জন্য। এক একজনের এক একটা লক্ষ্য ছিল। উগ্র সাম্প্রদায়িক শক্তি, তার একটা লক্ষ্য ছিল। বামপন্থী ধরুন, আমাদের একটা লক্ষ্য ছিল। বিএনপির একটা লক্ষ্য ছিল, যার যার লক্ষ্য ছিল। কিন্তু ওই যে লক্ষ কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, তার যে কর্তৃত্ববাদের অবসানের আকাঙ্ক্ষা, স্বৈরতন্ত্র অবসানের আকাঙ্ক্ষা, একটা শান্তির আকাঙ্ক্ষা, সেইটা কিন্তু সংকটে পড়বে যদি আমরা এখন সবাই মিলে সহনশীল আচরণটা না করতে পারি। অবশ্যই এক্ষেত্রে সরকারের ভূমিকাটা অন্যতম প্রধান হতে হবে। এবং আমাদেরও সবাইকে যদি এই ধরনের আলাপ আলোচনা না করে খালি মনে করি যে কাউকে, মানে রাজনীতি তো হ্যাঁ জিততে তো চাই, ভোট হলে জিততে চাই, সব মিলাই চাই, এবং সেইটা তো করতে হবে আদর্শের উপরে ভিত্তি করে। আপনি কথার মার পাচ্ছে তো পারবেন না। যেমন আধুনিক এখন একটা হয়ে গেছে, দেখবেন যে প্রচার মিডিয়া, হয়তো ওই যে কি শুনি যে বিভিন্ন গ্রুপ টুরুপ ভাড়া করা যায়, তারা হয়তো বলবে টকশোতে অমুক উপস্থাপক, তাকে যদি তোমরা, এটা একেবারে আমি মানে কথাটা হলো জেনারেল ফর্মেই বলছি, যে তাকে যদি একটু পচাইতে চাও বা তার বাইরে করতে চাও, তার বিরুদ্ধে এই পরিকল্পিত হবে এই কাজগুলো। বট বাহিনীর কথা বলছি। আচ্ছা, আমি বট বাহিনী টাহিনী বুঝি না, আমি জেনারেল বলছি। এই বাহিনী যেই হোক কেউ না, আমি বলছি যে কোনো একটা, মানে এইটা করে হয় কি, মানে আপনাকে যে কারণে আপনাকে যুক্তি দিয়ে আমি পড়াচ্ছি,
পরাস্ত করতে চাইব, কিন্তু আপনাকে যুক্তি না দিয়ে পরাস্ত করে আমি হিরো হতে চাইব, সেইটার ফলাফল ইন লং টার্ম কারোর জন্য ভালো হয় না। সুতরাং সেই রকম একটা জায়গায় যাওয়া দরকার। এই কারণে দেখেন, আমি আলোচনায় যাচ্ছি না, আপনি এবার কথা বলেন। আমরা কিন্তু যে সময় আলোচনা করছি, এই সরকার আসার পরে 100 দিন হয়ে গেল, কিন্তু এখানে নানা ধরনের সংকটের কথা হলো। আপনি যে পানি সম্পদ মন্ত্রী, এক সময়কার ছাত্রনেতা, তার কথা বললেন, সেই অঙ্গনে কি হচ্ছে না হচ্ছে, এটা একটা বড় আলোচনা হওয়া দরকার। আমাদের সামনে বাজেট, বড় আলোচনা হওয়া দরকার, তাই না? ওই যে গঙ্গা চুক্তি, সেই মানে যে আলোচনা হওয়া দরকার, আমরা তার মধ্যে ঢুকতেই পারছি না। তাহলে আপনি সমাজটাকে কিভাবে, বাণিজ্য চুক্তির নামে যেটা হয়েছে, এখন নতুন সামরিক চুক্তি তারা করতে যাচ্ছে, আমরা এই এজেন্ডার মধ্যেই ঢুকতে পারছি না। তার মানে আমি কিসের গণতন্ত্রের পথে আগাবো? আমরা তো সেই একেবারে আরেক ধরনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী উপর থেকে চাপিয়ে দেওয়ার একটা সংকটের মধ্যে কিন্তু পড়ে যাব। সুতরাং আমি মনে করি যে এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা যে ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রা করেছি, এটা যাতে নিরঙ্কুশ করা যায়, সেক্ষেত্রে সবাই তার তার দায়িত্বশীল আচরণ করাটা এই মুহূর্তের খুবই জরুরি কর্তব্য বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। নাভিদ নরস শাহ, রুহিন হোসেন প্রিন্স আগের বক্তব্যে বলে গিয়েছিলেন সাম্প্রতিক যে একটি আলোচিত ঘটনা রামিসা হত্যাকাণ্ড, এতে এইখানে আমার প্রশ্ন হলো যে প্রথমে জানা গেছিল 2 জন পুরুষ ছিল হত্যাকাণ্ডে, তারা 2 জন গ্রিল ভেঙে পালিয়েছিল, একজন ওই যে ধর্ষক তিনি আটক হয়েছেন, আরেকজনের ব্যাপারটা আলোচনাই নেই। আপনার কি মনে হয় এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নাকি প্রশাসনিক দুর্বলতা? আমার মনে হয় না কোনো রাজনৈতিক ব্যাপার আছে, এটা প্রশাসনিক দুর্বলতা হতে পারে বা প্রমাণের অভাব হতে পারে, কারণ এটা তো বললেই তো আর হয়ে যায় না। এটা তো সবই তো কথিত যে 2 জন ছিল, একজন ছিল, কে কার কি হয় না। ওই সময় বোধহয় স্টেটমেন্ট দিয়েছিল যে ভদ্রমহিলা, আমি সেটাই বলছি যে এটা তিনি স্টেটমেন্ট দিয়েছেন, এখন তিনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন, কে দেখেছে, এটা তো আসলে তদন্তে বের হয়ে আসবে আর কি। আমার মনে হয় এটার মধ্যে আসলে কোনো রাজনীতি আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে শুধু রামিসা তো বিষয় না, রামিসার যেদিন ঘটনাটা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা, এর পর দিনে আমি দেখতে গেলাম এর মধ্যে 7 দিনে 4 জন শিশু ধর্ষণ হয়েছে, ধর্ষণের পর মৃত্যু হয়েছে। এরপরে আবার সেদিন মনে হয় দেখলাম যে সেই যে মাদ্রাসার একটা ছেলে শিশু, তাকে হচ্ছে গিয়ে ধর্ষণ করা হয়েছে, মানে একটা আলামত পাওয়া গিয়েছে আর কি, তার পায়ুপথে আলামত পাওয়া গিয়েছে। তো এটা কিন্তু মানে পিরিয়ডিক্যালি হচ্ছে এবং এটার কোনো থামার কোনো নামগন্ধ নেই। তো এটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আমরা দেখতে পাচ্ছি। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ ছিল, এখন তো আরো খারাপ, যেটা একদম বাস্তব কথা। তো সেই দিকে আমরা সরকারকে কিন্তু তেমন কোনো মানে মুখ্য ভূমিকা পালন করতে আসলে দেখিনি। যতটা সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য মন্ত্রণালয় বা অন্যান্য প্রশ্নের জবাব যদি, বিশেষ করে সংস্কার, সেটা নিয়ে তিনি যত বেশি উদ্বিগ্ন, আমার মনে হচ্ছিল না যে, বা আমাদের মনে হয়নি যে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সুতরাং এটার মধ্যে আসলে রাজনীতি খুঁজে লাভ নেই। এটা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, এটা আমাদেরকে আগে প্রবলেমটাকে স্বীকার করতে হবে, তারপর এটা সলিউশনে দেখতে হবে। এবং বিরোধী দল বলি, আমরা সবাই তো তাই চাই, কারণ আগে তো মানুষের স্বাভাবিকভাবে বাঁচতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপরে না রাজনীতি আসবে, নাহলে রাজনীতি কোত্থেকে আসবে? সো বিরোধী দল তার জায়গা থেকে কিন্তু সবসময় বলছে যে আমরা কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমরা হ্যাম্পার করতে চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু প্রতিবাদ জারি রাখতে হবে। এই কারণে আমরা কিন্তু প্রথম দিকে প্রতিবাদও করি। অনেকে বলে যে আপনার এটা নিয়ে কথা বলেন না কেন, সংস্কার নিয়ে বলেন। আমরা যদি প্রতিটা ঘটনার পর রাস্তায় নামি, তখন আবার জনগণই বিরক্ত হবে, সরকারকে আমরা স্বাভাবিক কাজে বাধাগ্রস্ত করবো। তা আমরা তো চাই যে সরকার তার কাজটা করুক, এই যে করছে না, তখন কি হচ্ছে কি আমাদেরকে আবার রাজপথে নামতে হয়। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা, যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বপ্রথম পুলিশই মানে বেশি ভূমিকা পালন করে, সেই পুলিশের মোরালিটি নিয়ে একটি প্রশ্ন তো রয়েই গেছে। যদি একটি সংবাদের দিকেই করি যে অভিযানে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ। চলতি মাসে পর্যন্ত ঢাকা সহ 9 জেলায় অন্তত 13টি স্থানে হামলার শিকার হয়েছে, এতে পুলিশ ও র্যাবের 32 জন সদস্য আহত হয়েছে। যদি পুলিশের উপরে এরকম হামলা বাড়তে থাকে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব? না, এটা তো অবশ্যই মানে খুবই চিন্তার বিষয়, এবং এটা থেকে উত্তরণের পথ আমাদেরকে দেখতে হবে যে কিভাবে পুলিশ বাহিনীকে আরো গ্রহণযোগ্য করে যায়, আরো দক্ষ করা যায়। আবার এখানে আবার একটা প্রশ্ন চলে আসে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্ব দেওয়ার পরে আবার ওই পুরনো সরকারগুলোর মতো তাদের দলীয় পুলিশ বাহিনীকে তারা পদোন্নতি দিচ্ছে। এটার উদাহরণ হচ্ছে ওই যে আমরা পুলিশের একজনকে দেখতে পেলাম, ঊর্ধ্বতন কর্মকর্তা, আইজিপি তিনি সম্ভবত, বা বেশ ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বক্তব্যে বলছিলেন প্রধানমন্ত্রীর সামনে তিনি ছোটবেলা থেকে জাতীয়তা
জাতীয়তাবাদী আদর্শে বড় হয়েছেন, এই যে সরকার প্রধানকে তুষ্ট করার চিন্তা থেকে এই ধরনের পুলিশদেরকে যদি আমরা পদোন্নতি দিয়ে পুলিশের দায়িত্ব আনি, তাহলে কি আসলে আমরা দক্ষ পুলিশদেরকে দায়িত্ব দিচ্ছি দায়িত্বপূর্ণ জায়গায়, নাকি জাতীয়তাবাদী আদর্শ দেখে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। তার বক্তব্যের আগের দিনই বলেছিলেন যে আমরা দলীয়করণ চাই না, এ ধরনের প্রধানমন্ত্রী বলেছিলেন ঠিকই, কিন্তু করছে যে সেটা আপনারাও খোঁজ দিলে, আপনি তো জার্নালিস্ট, আপনিও বুঝতে পারবেন আর কি। ওই যে মানে যাদেরকে বলা হচ্ছে যে পদবঞ্চিত, এই করে যাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, তাদের সবার আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, সবাই বেশিরভাগই 80% দেখবেন আপনি ছাত্রদল রাজনীতি করেছেন, সেটা কোনো অপরাধ না। আমরা বলতে চাচ্ছি যে এটাতে কি দক্ষতা দেখা হচ্ছে কিনা সেটা শুধুমাত্র খতিয়ে দেখতে হবে, নাকি শুধুমাত্র দলীয় পরিচয়। কারণ আমাদের পুলিশ বাহিনী গণঅভ্যুত্থানের প্রবশ একটা ভঙ্গুর অবস্থায় আছে, তারা মানসিকভাবে বিপর্যস্ত। সুতরাং এখন অন্য সকল সময় ইতিহাসে আমাদের এখন পুলিশ বাহিনীকে সবচেয়ে দক্ষ নেতৃত্ব প্রয়োজন, পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য। এই জন্য দরকার হলে আমাদের বিদেশ থেকে মানে বিশেষজ্ঞ আনতে হবে যে কিভাবে পুলিশ বাহিনী, এটা কিন্তু হয়েছে রিফরমেশন, কিন্তু আমরা রিফরমেশন হয়েছে পুলিশ সংস্কার নিয়ে কিন্তু আমরা কোনো উদ্যোগই দেখতে পাচ্ছি না। এবং আমাদের সংস্কার যে প্রক্রিয়া ছিল সেটা তো হলোই না বর্তমান সরকার আসার পরে। তাহলে সরকার তাদের মতো করে যে পুলিশ সংস্কার করবে সেটারও কিন্তু কোনো রূপরেখা তারা দেখায়নি। তাহলে নির্বাচিত সরকার এসে কিন্তু আমার মনে হয় না যে খুব একটা লাভ হলো এই ক্ষেত্রে অন্তত। জি, ধন্যবাদ আপনাকে প্রিন্স ভাই। আজকে প্রধানমন্ত্রী বলেছেন গত 5 আগস্ট যাদের দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছিল, খবর নিয়ে দেখেন এখন যারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে তারা তলে তলে ওই বিতাড়িত হওয়াদের সঙ্গে খাতির তৈরি করছে। প্রধানমন্ত্রী আসলে কাদের ইন্ডিকেট করতে চাচ্ছে, বিতাড়িতদের সঙ্গে কারা খাতির করার চেষ্টা করছে? না, ওটা তো দেখলাম পত্রিকায়, এটার পরে আমি পুরো বক্তৃতা শুনি। আসছে বলতে চাইছে এখন বিরোধী দলের মধ্যে জামাত এবং যারা আছে বলতে চাইছে আওয়ামী লীগের সাথে নাকি তাদের যোগাযোগ আছে। তা আমি বলি যে এইটা আমার কাছে কোনো প্রধান বিষয় না। এই কারণে উনি সরকার প্রধান, ওনার কাছে যদি তথ্যপত্র থাকে তো উনি এটা বলতে পারেন। আমার কাছে তথ্যপত্র নেই, সেটা বলার ব্যাপার না। এক, যোগাযোগ কার সাথে থাকলেও সেটা কোনো অপরাধমূলক ব্যাপার না। অপরাধমূলক হচ্ছে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, সেইটাকে কঠোরস্থ আইনের ধারায় রক্ষা করতে হবে, বিবেচনা সেইখানে। আর এগুলো রাজনীতির রেটরিকটাই আপনি কি প্রধান ধরবেন? এখন ধরেন নির্বাচনের সময় যে কথায় আসলে, আমি যদি এটা আলোচনা ইন্টারেস্টেড ছিলাম না আওয়ামী লীগ নিয়ে, আপনি বললেন বলে, তো ভোটের সময় কেনা গেছে। এখন আমরা কেনা গেছে এক বলতে পারি, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি বামপন্থীরা ভোট করছি, ওদের কাছে যায়নি, কিন্তু অন্যরা গেছে। এটা কেনা আপনি জেলাগুলোতে খুঁজলেই জানবেন। তা সেইটা যার যার স্বার্থ দেখে। আমি আগের যেটা বলেছি, আপনি যদি আদর্শটাকে প্রধান না করে নিজের বিজয়, নিজের স্বার্থটা দেখেন, তাইলে আপনি কিন্তু ভালো গণতান্ত্রিক ধারাতে আগাতে পারবেন না, এটা মনে রাখা দরকার। এবার আমি প্রসঙ্গক্রমে আমি দু একটা কথা একটু বলি। একটু আগে যে আলোচনাগুলো হচ্ছিল রাজনীতির ব্যাপার বা এই যে হত্যাকাণ্ডের ব্যাপার, দেখেন আমি কথাটাকে একটু সবভাবেই তো বিশ্লেষণ করা যায়। রাজনীতি দেখবেন সব জায়গায় আছে, নাই তা না, এটা আমাদের বাস্তবতা। কারণ বিশেষ করে অপরাধমূলক কাজ বা অন্য কিছু করতে গেলে কেউ, সে আপনি আর্থিক অপরাধ থেকে শুরু করে নিজের অপরাধ দেখেন, প্রথমে সে চিন্তাই করে, মানে আমাদের এই জায়গাটা খুবই খারাপ খবর দেশের জন্য, যে মনে করে আমি কোনো না কোনোভাবে রাজনৈতিক আশ্রয়ে যে গেলেই বাঁচতে পারবো। ধারাটাই চলে আসছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলি যে একটা লড়াই হচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধে। দুর্বৃত্তায়িত রাজনীতিকে আমরা সহজে সংজ্ঞায়িত করে বোঝানোর চেষ্টা করতাম। একটা হচ্ছে দুর্বৃত্ত অর্থনীতির ধারা গেলে যে একটা যে লুটেরা ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী না, লুটেরা আমলা আর ওই লুটেরা রাজনীতিবিদ, এই তিনজন মিলে ত্রয় মিলে করত। এবং করেই ওই প্রথম দুইজনে একমত হইলেও লাভ হইতো না যদি দুর্বৃত্ত রাজনীতি তাকে প্রশ্রয় না দিত। তা আপনি এইবার সমাজ বাস্তবতা এই দুর্বৃত্তায়িত ধারা চিন্তা করেন, কোনো না কোনোভাবে যদি রাজনৈতিক শেল্টার কেউ না পায়, অপরাধ সে করে সে কিন্তু কোনোভাবেই পার পাইতে পারে না। এটা একটা জেনারেল ফর্মুলা। আমি বললাম, আমি একটা ঘটনা বলছি না, তাইলে এটা কিন্তু চাইবেই অটোমেটিক্যালি। কারণ আপনি কেউ অপরাধ করলেও মাপটাপ চেয়ে সে তো বাঁচতে চাইবে, তখন কিন্তু সেই জায়গাটা যাইতে চাইবে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে এইখানে নির্মূল অবস্থান নিতে হবে। প্রসঙ্গক্রমে এটা খুবই কারেক্টলি আলোচনা উঠছে। দেখেন, আগের দিন প্রধানমন্ত্রী বললেন এই কথা, পরের দিন যে বলল আমি জাতীয়তাবাদী পুলিশ। তার মানে আগে লীগ পুলিশ ছিল, এখন কি দল পুলিশ হবে? তাহলে তো পারবেন না। আপনাকে এইখান থেকে উত্তরণের জন্যে পুরো পথরেখাটাকে শো করতে হবে। আমি যখন কথা বলছিলাম তখন এটা বললো, আমি খুব খোলা মনে আলোচনা করছি আজকে, যে এটা নভেম্বর মাসের শেষ দিকে একটা প্রোগ্রামে ছিলাম, মানে আমরা সেখানে বিএনপির জেনারেল সেক্রেটারি, এখন মন্ত্রী, সিনিয়র রাজনীতিক, তিনিও ছিলেন। সাংবাদিকদের একটা আলোচনা, উনি একটা বক্তৃতা করেছেন, ও পত্রিকায় এসেছিলেন সম্ভবত 25শে নভেম্বরে, ইলেকশন আগের কথা বলছি। উনি বলতে যেয়ে বলছেন যে এই যে দলীয়করণ রাজনীতির কথা বলছেন, আমরা তো চাই না সাংবাদিকরা রাজনীতি করুন, সাংবাদিকরা এসে না জোর করে দলে আসতে চায়। আমি এবার সাংবাদিক শব্দটা উঠাই দেন, পুলিশ ডট 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 সব মিলান। তাহলে ওই জায়গা থেকে
যার যার পেশা সে তাকে চিন্তা করতে হবে, বিলিভ থাকবেই, বিলিভে তো কোনো সমস্যা না, আপনার বিলিভ থাকুক, ভোটে আপনি দেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু আপনি যদি ওই জায়গায় রক্ষা করতে পারেন না, দলকে কঠোরভাবে চিন্তা করতে হবে যে আমি কখনো এই ধরনের দলীয়করণ প্রশ্রয় দেব না, দিলে যেটা হবে ওই যে গণতন্ত্র এবং শান্তি, এই জায়গাটা কিন্তু আমরা যেতে পারবো না, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং ওই যে পুলিশের আমি কথাটা বললাম যে যেখানে আমরা তো দেখেন এই যত সমালোচনা করি শেষ বেলায় সংকটে পড়লে কার উপরে নির্ভর করি, পুলিশের উপরে। সংস্কার করতে হবে, একটা আলোচনা আসছে, র্যাব আমাদের স্পেশাল বাহিনী, এটা কিন্তু আমরা চাইনি। আমরা চেয়েছিলাম পুলিশকে আরো আধুনিকায়ন করেই তারা সামগ্রিক ভূমিকা পালন করবে এবং তারা জনগণের স্বার্থকেই প্রাধান্য দিয়ে করবে। সে কোনো ফোনের জন্য হ্যালোতেও কান দেবে না, ওই দলীয় কোনো কারণেও কান দেবে না, সে কিন্তু আইন দেখবে এবং সে জনস্বার্থ দেখে আগাবে। সেই জায়গাটা আসার জন্য সরকারের অন্ততপক্ষে তার পথরেখাটা দেখাইতে হবে এবং তার ভিশনটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। কিন্তু তাহলে আমি কিছুটা হয়তো আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে খুবই প্রধানমন্ত্রী চমৎকারভাবে বক্তব্যটি দিয়েছিলেন এবং তার পরের দিনই প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই কিন্তু বক্তব্যটি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ন্যূনতম তাকে কি কোনো জবাবদিহিতা এটাই তো আমি বলি যে করা হয়েছে না, বক্তব্যটা থাকলো। আমি একেবারে উত্তর দিয়ে দিই, পরিষ্কার কথা আমাদের। আমি ওর পরের দিনই জিজ্ঞেস করছিল, বলছিলাম, এই জন্য আজকে বলিনি, বলে দিই, উচিত ছিল পরের দিনই, যেহেতু তিনি বড় পদের, হ্যাঁ, যদি ভুল না করে থাকে, তাকে ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া। এবং আমি তো অন্যভাবে, উনি রাজনীতিতে জয়েন করুক, হ্যাঁ তো করুক, উনি রাজনীতি করুন, ওনাকে রাখাই উচিত হয়নি। বরঞ্চ ওই যে বললেন যে সাবধান করাটা কাকে, হয়তো অনেক জুনিয়র কেউ করলে, কিন্তু এই ধরনের বড় পদে সাবধান করা, সেটাই বললাম, ওনাকেই বলা উচিত ছিল আপনি অব্যাহতি নিয়ে নেন। আমি ভদ্র ভাষায় বললাম, অব্যাহতি না দিয়ে বলা উচিত ছিল অব্যাহতি নিয়ে আপনি দলে জয়েন করেন। কিন্তু ওই ধরনের মানুষকে যদি রাখেন তাহলে কিন্তু দল নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনী আপনি করতে পারবেন না। যে প্রত্যাশা নিয়ে আমরা আলোচনা করছি এইটাও কার্যকরী হবে না, এটা মনে রাখা দরকার। এখন এইটা যদি আমি আমার কথা এটা দিয়ে এই পয়েন্টে বলি যে ধরেন এই দায়িত্ব যদি কেউ পালন না করি, ইতিহাসের লিখন একটা আছে, এখন যে জনগণ সহ্য করছে এই জনগণও কিন্তু সহ্য করবে না এবং জনগণই কি বলবো যে এটাকে সমর্থন করবে না, প্রত্যাখ্যান করবে। হয়তো জনগণের সামনে এখন কোনো অল্টারনেট, চোখের সামনে ভালো অল্টারনেট নাই বলে সে মনে করছে আচ্ছা দেখি না আরও কিছুদিন, কিন্তু কিছুদিন মানে সব দিন না, এটা মনে রাখতে হবে। কিন্তু আমি সেটাও আবার ওই একই কথা রিপিট করছি, আমরা এখন যে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার কাজটা করছি, কোনোভাবে এটা ব্যাহত হোক আমরা চাই না। কারণ ওই যে বাইরের অপশক্তি, নানা ধরনের ঘটনা, আমি এই যে বাণিজ্য চুক্তির কথাই রিপিট করলাম, যে ওইটার মধ্য দিয়ে দেখবেন এই যে এখন এই সামরিক চুক্তির মধ্যে আপনাকে আবদ্ধ করে ফেলতে চাইছে এবং নানা ধরনের ঘটনা আসছে। আপনি একের পর এক, আপনি বলেন তো কোনো একটা ঘটনাকে স্থির থাকতে পারছেন না তো, আপনি এত ঘটনা হচ্ছে। এবং সেইখানে যার জন্য আমি বলতে যে একটা কথা বলেছি, আবার রিপিট করে দিই খালি, ওই যে আমাদের এই শিশু যে হত্যাকাণ্ডের করতে যে আমি বলেছি যে আপনি যেমন বিচার করবেন, আইন শৃঙ্খলা জিরো টলারেন্স করবেন, ওই কাজ করবেন, একই সাথে পুরো সমাজকে জাগ্রত করতে হবে পজিটিভ ধারায়, সেইটা ছাড়া কিন্তু পারবেন না আপনি। ধন্যবাদ আপনাকে। নাভিদ নওরোজ শাহ, আর প্রিন্স ভাই বারবার বলছিলেন বাণিজ্য চুক্তিটির কথা, এটি নিয়ে আমরা কয়েকটা পর্বও করেছি, নানাভাবে আলোচনা করেছি। ভাইকে আমি আর প্রশ্ন করলাম না, কারণ তার বক্তব্য আমরা জানি। আপনার কাছে প্রশ্ন হলো, আপনারা তো মানে অনেকটা সব ক্ষেত্রেই একটা দৃঢ় ভূমিকা পালন করেন, জুলাই সনদ, যে কোনো ইসে সরকারের যে কোনো ভুল পদক্ষেপ বা যে কোনো বিষয় নিয়ে অনেক কথা বলেন, কিন্তু এই বাণিজ্য চুক্তিটা নিয়ে আপনাদের তেমন কোনো কথা সেভাবে আলোচিত হচ্ছে না, এর কারণ কি? প্রথম কারণ হচ্ছে যে এটা নিয়ে তো আমরা পরিষ্কারই ছিলাম না, যখন কথা বলার কথা বাণিজ্য চুক্তিটা আমাদের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছিল এবং আমরা এটা নিয়ে পরিষ্কার ছিলাম না। আপনি যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আছে তার বক্তব্যই দেখবেন, সম্ভবত তিনি মার্চের প্রথম সপ্তাহে একদিন বলেছিলেন বিএনপি এবং জামাতের সঙ্গে, বিএনপি এবং জামাত, সেখানে কিন্তু তিনি এনসিপির কথা বলেননি। সেটা একদম সত্যি কথা, যেটা আমাদের কাছে আসলে আসে নাই ঘটনাটা। আমরা জানতাম চুক্তি হচ্ছে এবং এটাকে গোপন রাখা হয়েছে। তখন তো সরকারের একটা মানে একটা খুবই ক্রিটিক্যাল সময় ছিল, কারণ তখন এই ট্যারিফ বাড়িয়ে দেওয়া হলো 37%। সেটার বিরুদ্ধে কিন্তু একটা বড় ব্যবসায়ী গোষ্ঠী কাজ করেছে, বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীরা, যে কারণ তাদের মানে প্রায় যুক্তরাষ্ট্রে আমাদের 7 থেকে 8 বিলিয়ন ডলার রপ্তানি হয়। তো এখানে যদি বাধাগ্রস্ত হয় আমাদের রপ্তানি বাণিজ্য থমকে যাবে। তো যুক্তরাষ্ট্র কিন্তু তার দিকটাই চিন্তা করবে, কারণ যুক্তরাষ্ট্র থেকে এই দেশে আসে ধরেন 1 বিলিয়ন। যুক্তরাষ্ট্র চেষ্টা করবে যে ব্যবসাটা এমন একটা জায়গায় আনার জন্য যেন দুই পক্ষের একটা উইন উইন সিচুয়েশন থাকে। তারা তাদের দিক থেকে চাপ প্রয়োগ করেছে, তখন ইমিডিয়েট প্রেশার রিলিজ করতে গিয়ে সরকার ওই মানে অন্তর্বর্তীকালীন সরকার ওই চুক্তিটা করেছে এবং তার অন্যতম কুশীলব কিন্তু ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী।
এখন জামায়াতের আমির কিন্তু বলেছেন, সত্য মিথ্যা জামায়াত উত্তর দিবে যে তিনি এই চুক্তির তারা বিষয়ে জানেন না, জানেই না। কিন্তু বিএনপি কিন্তু অস্বীকার করেনি, তারেক রহমানকে অস্বীকার করেছেন বা বিএনপি দায়িত্বশীল কেউ করেন নাই, তার মানে তারা জানেন। এবং এই একই মানে তখন তিনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তার মানে কি এই একই চ্যানেলটা কিন্তু এখনো বিএনপি ধরে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে চ্যানেলটা লিয়াজো করছিল বা যাই করছিল, বিএনপি কিন্তু এটাকে তাহলে প্রমোট করছে বা এটাকে আপহোল্ড করছে। কিন্তু আমাদের শুধু তারা এখন করছে আমরা আমাদের না বিরোধিতা করছি না, এটা বলাটা ভুল। আমরা কিন্তু বারবার বলছি, এই যে এখন আমি টক শোতে বলছি, আমাদের যেই যাচ্ছে তারা বলতে যাচ্ছে যে এটার জন্য কিভাবে সলিউশন হবে সেটা যেন বের করা হয়। এবং বিএনপির হাতে কিন্তু সময় ছিল 60 দিন, এই চুক্তির মধ্যে ছিল চুক্তি বাতিল করার একটা সময় ছিল। ওই 60 দিনে কিন্তু বর্তমান সরকার কোনো ভূমিকা নেয়নি এই চুক্তিটি বাতিল করার জন্য। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই চুক্তি এখনো বাতিল করা যায়। হ্যাঁ, কিন্তু সেটার জন্য তো আপনাকে বসতে হবে। আপনি দরকার একটা পার্লামেন্টারি কমিটি গঠন করে দেন, আপনি বিশেষজ্ঞদেরকে একটা কমিটি গঠন করে দেন যে এই চুক্তি কিভাবে বাতিল করা যায়, বাতিল করলে আমাদের কি কি সমস্যা হতে পারে, প্রজ এন্ড কনস দেখে তারপরে ডিসিশন নেন না। তো আমরা তো বারবার সরকারকে এটাই বলছি। এখন আপনারা বলতে চাচ্ছেন আমরা কিছু বলছি নাকি, এটা নিয়েও কি আমরা রাস্তায় নামবো, আপনারা এটা চাচ্ছেন? তখন তো আবার বলবেন যে আমরা আবার একটা উশৃঙ্খলতা তৈরি করছি। না, যদি এটা জাতীয় স্বার্থ হয়, বড় ইস্যু হয়, যেমন প্রিন্স ভাইরা যেভাবে বলছেন যে বা অনেক আলোচনায় আমরা দেখছি যে এইটি মানে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে এই চুক্তির জন্য, এবং জাতীয়ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হব যদি তাই হয়। আমরা পর্যালোচনা করব, অবশ্যই আমরা রাস্তায় নামবো, কিন্তু এটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। সত্যি কথা বলে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার না, এবং এটি বিশেষজ্ঞ পর্যালোচনার প্রয়োজন। আমরা চুক্তিকে অনেকে বলবো এটা মার্কিনের পক্ষে চুক্তি, চুক্তি না হলে বলবে ভারতের পক্ষে চুক্তি, এইভাবে জিনিসটাকে আমরা বারবার এটা হবে না। ক্লিয়ার হয়েই তো নামবে, অবশ্যই ক্লিয়ার হয়ে আমরা কেন নামবো না? আমাদের তো এখানে কোনো স্বার্থ নেই এবং আমরা জানতামই না, এটা হচ্ছে একদম সত্যি কথা। কিন্তু এই যে কিন্তু অনিয়ারে আপনি বলছেন প্রশ্নটা করার পরে, কিন্তু আপনারা আমরা যেটা প্রত্যাশা করি যে জাতীয় যে কোনো নাগরিক ইস্যুতে আপনারা স্বপ্রণোদিত হয়ে যেভাবে কথা বলেন সেইভাবে কথা বলবেন, সেভাবে বিরোধিতা করবেন যে বিএনপি কেন এটা বাতিল করলো না। যদি বাতিল কিভাবে বলেন আপনি বলেন, আমি তাহলে পার্টিকে আজকে রাতে প্রপোজ করব যে এই কর্মসূচি দিতে। আপনারা অন্যান্য অনেক কর্মসূচি করেন, আমার মনে হচ্ছে যে এটা নিয়ে আমাদের বক্তব্য একদম ক্লিয়ার। সেটা হতে পারে আপনার মনোভূত হয়তো হয়নি, আমার মনোভূত না, এটা তো এখন আপনি বলছেন সেজন্য বললাম। তো এটা নিয়ে আমাদের ক্লিয়ার বক্তব্য হচ্ছে দরকার একটা পার্লামেন্টারি কমিটি গঠন করে দিক, বিশেষজ্ঞদেরকে নিয়ে দরকার আরেকটা কমিটি করুক, এই চুক্তি পর্যালোচনা করে জাতির জন্য যেটা ভালো আমরা সেটির পক্ষেই থাকবো। একদম সিম্পল আলাপ হচ্ছে এটা। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রুহিন হোসেন। 30 সেকেন্ড যদি সময় পাই, 30 সেকেন্ড বলি, যেহেতু যে আলোচনাটা হলো শোনেন একেবারে ছোট্ট করে। আমরা নতুন নতুন খবর পাচ্ছি 2025-এর মার্চে, মানে প্রায় 1 বছর আগেই যমুনায় 22 বা 24 জন সচিবকে ডেকে সিলগালা খাম ধরিয়ে দেওয়া হয়েছিল এই চুক্তির। ইউনূস সাহেব এটা করেছিলেন, এবং এটা কিন্তু ফার্স্ট একজন করে বলে আমরা কিন্তু এইটা এসেছে। সুতরাং ওই সময় শ্বেতপত্র প্রকাশ করা দরকার, এবং সরকার সহ সবাইকে উদ্যোগ নিয়ে এই চুক্তি পর্যালোচনা খুবই জরুরি এবং বাতিল করা। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স, ধন্যবাদ নাভিন শাহ। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।